আমাকে শুনতে পাচ্ছ তোমরা? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। শীতের সকালের শুভেচ্ছা। তোমাদের ঘুম ভাঙছে সবার? শুভ সকাল স্যার। কি অবস্থা বলো তো? হ্যাঁ, শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, কি অবস্থা সবার? আর সবাই তো কি ঘুমাচ্ছে বোধহয় নাকি? কয়টা বাজে? মাত্র 9:50। 9:50। সূর্য উঠছে আজকে? স্যার আমাদের এদিকে উঠেনি, অনেক শীত, অনেক। অনেক শীত। আমাদের এদিকেও নাই স্যার। আজকে শীতের আবহাওয়া বোঝা যাচ্ছে। অন্যদের তো ঘুম ভাঙেনি মনে হচ্ছে। সকাল সকাল হয়ে গেছে ক্লাস। এই অভি, তোমার এই নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে। তাহলে কি হবে? এই যে দেখো, এটাও একটা সংস্কৃতি কিন্তু, শীতকালে আমাদের যে অবস্থা দেখছো? ঘুমের সংস্কৃতি স্যার, অলসতার সংস্কৃতি। হ্যাঁ, অলসতার সংস্কৃতি বা শীতকালকে কেন্দ্র করে আমাদের দেশে বিভিন্ন ধরনের সংস্কৃতি আমরা লালন করি আর কি, তাই না? আমরা এই যে ছোট বাচ্চারা কি করে দেখবা, এই যে খড়, তারপরে কাগজ, তারপর অন্য কিছু দিয়ে ওই যে আগুন ধরায় দেয়, তাই না? আগুন ধরায় হয় না, জি স্যার। চেষ্টা করে। তারপরে রোদ পোহায়। তারপরে দেখবা শীতকালে ছোট বাচ্চাদেরকে রোদে শোয়ায় রাখে, আছে না এরকম? জি স্যার, আমাদের বাড়িতে একটা আছে। এরকম এগুলো সব বাংলা সংস্কৃতি আর কি, মানে বাংলাদেশি বা বাঙালি সংস্কৃতি। এগুলা হাজার হাজার বছর ধরে এভাবে চলে আসছে। হ্যাঁ, তো আমরা ক্লাস শুরু করব? জি স্যার, শুরু করুন। তাহলে দেখো, কয়জন তোমরা এখন? মাত্র 19 জন। তোমাদের চেয়াররাই তো ক্লাসে আসে না। স্যার আমি আছি তো। কই, তুমি আছো? স্যার আমিও তো আছি। আজকে আসছে এরা? স্যার গতকালকেও ছিলাম। দেখো, এখন আমরা শুরু করি। আমাদের আসলে পড়ার বিষয় হলো কি, কালচারাল গ্লোবালাইজেশন। তো আমরা ওই আমাদের পার্সপেক্টিভে আমরা কালচার কিরকম সেটা বোঝার চেষ্টা করছি না? তো এখন এই কালচার গুলো যদি আমরা বাইরের দেশের প্রেক্ষাপটে বিবেচনা করি, বা বাইরের কালচার গুলো কেমন, অন্যান্য দেশের কালচার গুলো কেমন, পৃথিবীটা যেহেতু একরকম না, পৃথিবীটা বৈচিত্র্যে ভরপুর, তাই না? সারা পৃথিবীর আবহাওয়া, পরিবেশ, সেখানকার মানুষজন, হ্যাঁ, সবকিছুই কিন্তু ভিন্ন ভিন্ন, আলাদা নয়, আলাদা কিন্তু একই রকম না কোনো কিছুই। যদিও আমরা মানুষ, তাই না? কিন্তু সব দেশের মানুষ কিন্তু একই রকম না। মানে তাদের গঠন, শারীরিক গঠন, তারপরে উচ্চতা, গায়ের রং, কথা বলার ধরন, সব কিন্তু ভিন্ন, একই রকম না। তো এই যে বৈচিত্র্যতা, ভিন্নতা, এটা হলো প্রকৃতির একটা নিয়ম, এটা হলো ন্যাচারের একটা নিয়ম, তাই না? আমাদের দেশেও নদী আছে, বাইরের দেশেও নদী আছে, কিন্তু দুই নদীর ভিতরে পার্থক্য আছে, তাই না? কোন নদীর পানি নোনতা, আবার কোন নদীর পানি মিষ্টি, তাই না? স্বাদু পানি, এরকম না? বা কোনো একটা দেশের দেখো ফল মূল হয় বা শাকসবজি হয়, দেখবা
ধরন একই কিন্তু টেস্ট ভিন্ন আছে, এরকমও আছে। তারপরে পাখি, গরু, ছাগল আছে না এরকম, মানে প্রাণী যেগুলো, প্রাণী একই রকম হইলেও কিন্তু দেখবা তাদের ভিতরে পার্থক্য আছে। আবার এক অঞ্চলে যে পশু পাখি পাওয়া যায় অন্য অঞ্চলে তা নাও পাওয়া যেতে পারে। যেমন আমাদের দেশে ইলিশ মাছ আছে, তাই না? ইলিশ মাছ আরো কিন্তু অন্যান্য দেশেও আছে, জানো তো? জি স্যার। হুম। কিন্তু বলা হয় যে আমাদের দেশের ইলিশ মাছের টেস্ট বেশি, তাই না? স্বাদ অন্যরকম, এরকম বলে না? তো এটা হলো ন্যাচারের নিয়ম বা প্রকৃতির নিয়ম। তো এখন দেখো, এই প্রকৃতির নিয়ম ভিন্ন হওয়ার কারণে, পরিবেশ ভিন্ন হওয়ার কারণে, আবহাওয়া ভিন্ন হওয়ার কারণে, মানুষের গায়ের রং ভিন্ন হওয়ার কারণে, কথা বলার ধরনে ভিন্ন হওয়ার কারণে, না, বা ধর্ম ভিন্ন হওয়ার কারণে আমরা ভিন্ন ভিন্ন সংস্কৃতি লালন করি। এবং সংস্কৃতি যেগুলো একদম ন্যাচারাল, যেগুলো প্রকৃতির থেকে উঠে আসে, অর্থাৎ প্রকৃতির সাথে মিশে মানুষ যখন বসবাস করা শুরু করে, সেই প্রকৃতিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সংস্কৃতি গড়ে ওঠে, তাই না? আমরা যেমন একদম কৃষিভিত্তিক সমাজ ছিলাম এক সময় আমাদের গ্রাম অঞ্চলে। তো সেই এই কৃষিভিত্তিক সমাজের কারণে আমাদের ভিতরে এক ধরনের সংস্কৃতি উঠছে। আবার আমরা শহরে বসবাস করার কারণে, শহরের প্রকৃতির কারণে, শহরের ন্যাচারের কারণে আমাদের ভিতরে আরেক ধরনের সংস্কৃতি গড়ে উঠছে, তাই না? গ্রামে তুমি কিন্তু সকাল 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারবে না, তাই না? এটা কিন্তু অস্বাভাবিক ব্যাপার গ্রামে যদি হয়, কিন্তু ঢাকা শহরে তোমার কি হবে, এটা স্বাভাবিক, তাই না? কথা শুনতে পাচ্ছ না? জি তারপরে স্যার। এখন দেখো, হ্যাঁ, তো যে সমস্ত এলাকা আমাদের মতো সমতল, সেখানে এক ধরনের সংস্কৃতি। যে সমস্ত অঞ্চলের আর্থিক অবস্থা বা অর্থনৈতিক অবস্থা উপর ভিত্তি করে এক ধরনের সংস্কৃতি গড়ে ওঠে। হ্যাঁ, কৃষি কাজের উপরে ভিত্তি করে এক ধরনের সংস্কৃতি গড়ে উঠবে, কলকারখানার উপরে ভিত্তি করে এক ধরনের সংস্কৃতি গড়ে উঠবে, এবং এগুলো আছে পৃথিবীতে সব জায়গায়। যেমন করে দেখো, যে সমস্ত এলাকা মরুভূমি, মরুময় অঞ্চল, তাই না, সে সমস্ত এলাকায় কিন্তু এক ধরনের সংস্কৃতি। আবার যে অঞ্চলে বরফ তুষারপাত হয় বছরের নির্দিষ্ট একটা অংশ, সময় সেই অংশটাতে বরফে ঢাকা থাকে, তাহলে সেখানে এক ধরনের সংস্কৃতি। যেখানে পাহাড় পর্বত, সেখানে আরেক ধরনের সংস্কৃতি। আফ্রিকার কথা যদি চিন্তা করো, যেখানে বেশি পরিমাণ বনভূমি বা যেখানে বেশি পরিমাণ মরুভূমি, হ্যাঁ, তো সেই সমস্ত এলাকার সংস্কৃতির কথা চিন্তা করো। যে এখানকার অর্থনৈতিক অবস্থা খুবই ভঙ্গুর, দুর্বল, হ্যাঁ, যে সমস্ত এলাকা খুবই দরিদ্র, তাদের সংস্কৃতির কথা চিন্তা করো। তো এইরকম ভাবে সংস্কৃতি সব জায়গায় ভিন্ন। হুম। কিন্তু কোনো কিছু কিন্তু আবার মিল হইতে পারে, কোনো কোনো দেশের সাথে কোনো কোনো দেশের সংস্কৃতির মিলতে পারে, মিলে যেতে পারে আর কি, তাই না? যেমন আমাদের দেশে আমরা কি করি, আমরা নবান্ন উৎসব পালন করি। অন্যান্য দেশেও কিন্তু যখন ফসল কাটে তখন কিন্তু তারাও সেই একই ধরনের উৎসব পালন করে, এরকম মিলে যেতে পারে। কিন্তু আসলে গ্লোবালাইজেশন এসে আমাদের সংস্কৃতিটা কি হলো, গ্লোবালাইজেশন, সংস্কৃতির গ্লোবালাইজেশন আসলে কিভাবে ঘটে, কেন আমরা গ্লোবাল এই বিশ্বায়নের যুগে, গ্লোবালাইজেশনের যুগে আমরা কালচারকে ইন্টিগ্রেট করছি, তাই না? তো দেখো, গ্লোবালাইজেশনের একটা সর্বগ্রাসী রূপ আছে, অর্থাৎ গ্লোবালাইজেশন কি করে, বিশ্বায়ন কি করে, সমস্ত কিছুকে প্রভাবিত করে, সেই প্রভাবের জায়গা থেকে কালচারকে, সংস্কৃতিকেও প্রভাবিত করলো। তো এখন এই কালচারাল গ্লোবালাইজেশন কি কারণে আসছে? কালচারাল গ্লোবালাইজেশনের কতগুলো ফ্যাক্টর আছে, কতগুলো কম্পোনেন্ট আছে, যার দ্বারা কি হয়, গ্লোবালাইজড হয়ে যায় সবকিছু। তো নাদিন গডিমারের নাম শুনছো? নাম শোনো নাই মেবি। না উনি আফ্রিকান একজন নোবেল জয়ী সাহিত্যিক, হ্যাঁ। তো ওনার একটা প্রবন্ধ আছে, উনি লিখছেন যে কালচারাল গ্লোবালাইজেশন লিভিং অন ফ্রন্টারলেস ল্যান্ড, অর্থাৎ বলছে আমরা এখন যে সীমানাবিহীন, মানে আমাদের কোনো দেশের কোনো হয়তো ফিজিক্যালি আছে, বাউন্ডারি আছে, কিন্তু আমাদের ভার্চুয়ালি কোনো বাউন্ডারি নেই, এরকম একটা যুগে আমরা বসবাস করি। তো বলছে কি, যে আসলে আমাদের যে কালচারাল গ্লোবালাইজেশনটা আছে এখন এখন অর্থাৎ কালচারের যে গ্লোবালাইজেশন হচ্ছে, হুম হুম, সরি, দেখো, তো দেখো, আমাদের যে কালচারাল গ্লোবালাইজেশন, অর্থাৎ কালচারের যে গ্লোবালাইজেশনটা হচ্ছে, তার মানে কি, তার মানে হলো কি,
যে আমাদের যে ইন্ডিজেনাস কালচার আছে এই কালচার গুলো স্লাইডলি চেঞ্জ হচ্ছে, নয়তো কোনো নতুন কালচার এসে ঢুকে যাচ্ছে না, অথবা আমরা ওয়েস্টার্ন কালচার বা অন্যান্য যে কালচার সেই কালচারের সাথে মিশে যাচ্ছি, সেই কালচার গুলোকে গ্রহণ করছি, হ্যাঁ, নিজেদের কালচারকে হারিয়ে ফেলছি। এরকম না কালচারাল গ্লোবালাইজেশনের কনসেপ্টটা এরকম। হ্যাঁ, আমরা মিডিয়া দ্বারা প্রভাবিত হচ্ছি, মিডিয়া দ্বারা প্রভাবিত হয়ে আমরা অন্য কালচারের সাথে পরিচিত হয়ে সেই কালচারটাকে গ্রহণ করছি। হ্যাঁ, কালচারাল হাইব্রিডাইজেশন হচ্ছে, এরকম কতগুলো কনসেপ্ট আছে। তো বলছে কি যে আসলে এই কালচারাল গ্লোবালাইজেশনটাকে ইন্ট্রোডিউস করার কারণটা কি? ওয়েস্টার্ন যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা এখন আমরা যাদেরকে উন্নত বিশ্ব বলি, সেই উন্নত বিশ্ব আমেরিকা বা অন্যান্য দেশ, তারা যে কালচারগুলো আমাদের সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে, হ্যাঁ, সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে তাদের কালচারগুলোকে আমরা বলছি কি তাদের কালচারটা হলো ডেভেলপ, তাদের কালচারটা অ্যারিস্টোক্রেটিক, এরকম আমরা কতগুলো কথা বলে থাকি যে ওয়েস্টার্ন কালচার মডার্ন, হ্যাঁ, পোস্ট মডার্ন বা এগুলো আধুনিক, এরা আধুনিক সংস্কৃতি, এগুলো ভালো, এরকম আমরা এগুলো বলে থাকি। তো কেন এগুলো আমাদের কনসেপ্ট গুলো কেন আমাদের মাথার ভিতরে ঢুকলো? আমাদের মাথার ভিতরে কেন ঢুকলো যে ফাস্টফুড খাওয়া অ্যারিস্টোক্রেটিক কালচার বা এই ব্র্যান্ডের জিনিস ব্যবহার করা এটা একটা মানে অভিজাত ভাব বা এটা ভালো, তাই না? এই কনসেপ্ট গুলো আমাদের ভিতরে কেন ঢুকিয়ে দেওয়া হলো, কেন ঢুকলো? সেই জিনিসটা উনি বলছেন কি যে আমাদের যে ইকোনমিক গ্লোবালাইজেশন ছিল, পলিটিক্যাল গ্লোবালাইজেশন ছিল, তাই না? তো এইগুলোর অনেকটা খারাপ দিক আমরা দেখছি, যে সারা পৃথিবীতে সাম্রাজ্যবাদ বিস্তার করার বা ইম্পেরিয়ালিজম কে প্রতিষ্ঠিত করার একটা নতুন ওয়ে, তাই না, আমেরিকা বা অন্যান্য দেশগুলো গ্রহণ করছে। আগে যেমন সরাসরি দেশ দখল করতো, এখন সরাসরি দেশ দখল না করে এখন বাজার দখল করা হয়। অর্থাৎ কোন একটা দেশের মার্কেট যদি আমি দখল করতে পারি, তাহলে সেখানে আমি কি করতে পারবো, আমার পণ্য বিক্রি করতে পারবো, তাই না? তো এইটার বিরুদ্ধে কিন্তু কি হলো, অনেকে আবার এগেনস্টে গেছে যে কেন আমি বাইরের দেশের প্রোডাক্ট দেশে আনবো বা আমার দেশের বাজার কেন উন্মুক্ত করে দিব, আমার দেশের শিল্প কেন ধ্বংস হবে, বাইরের দেশের জিনিস কেন আমি আমদানি করব, এরকম কতগুলো আছে। তো এইটা যাতে করতে না পারে মানুষ, অর্থাৎ প্রোটেস্ট যাতে করতে না পারে, যে ইকোনমিক গ্লোবালাইজেশনের এগেনস্টে, যেমন আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এরা দরিদ্র দেশগুলোকে ঋণ দেয়, তাই না? ঋণের ফাঁদে ফেলে তাদের উপরে এক ধরনের কর্তৃত্ব আরোপ করে, কর্তৃত্ব বজায় রাখতে চায়। স্থানীয় মার্কেটগুলোকে বা লোকাল মার্কেটগুলোকে, স্থানীয় বাজারগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে চায়। যেমন করে আমাদের দেশে দেখো চায়নার প্রোডাক্টে 6 লাভ হয়ে যায়, তাই না? জাপানের প্রোডাক্টে ভরা, আমেরিকার প্রোডাক্টে ভরা, ফ্রান্সের বা অন্যান্য ইউরোপের দেশের বিভিন্ন প্রোডাক্ট দিয়ে আমাদের বাজারগুলো 6 লাভ হয়ে গেছে। তো হয়ে গেলে কি হবে, আমাদের লোকাল যে ইন্ডাস্ট্রি গুলো আছে এগুলো আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তো সেই এখন যদি কেউ বলে যে না এই জিনিসগুলো আমদানি করা যাবে না, এগুলো দেশে উৎপাদন করতে হবে, দেশে এগুলোকে তৈরি করতে হবে, তো এইরকম প্রোটেস্ট যাতে করতে না পারে, সেই প্রোটেস্ট গুলোকে ভোতা করে দেওয়া, ব্লান্ট করে দেওয়ার জন্য, হ্যাঁ, তো সেই প্রোটেস্টকে ভোতা করে দেওয়ার জন্য, প্রোটেস্টকে বন্ধ করার জন্য এই কালচারাল গ্লোবালাইজেশন বা কালচারের নাম করে অনেক কিছু তোমার সামনে রিপ্রেজেন্ট করছে, তাই না? তোমার সামনে রিপ্রেজেন্ট করছে কিভাবে, যে তুমি যদি এই লাক্স সাবান ব্যবহার করো তাহলে তুমি কি হবা, এরকম হবা। তুমি যদি ফেয়ারনেস ক্রিম ব্যবহার করো তাহলে তুমি এত শাইনিং হবে, তোমার চেহারা উজ্জ্বল হবে, এরকম, তাই না? এরকম বলছে না? বলতো আমাদেরকে টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে কি দেখানো হয়? তোমাকে দেখানো হচ্ছে কি যে তুমি যদি এই প্রোডাক্টটা ব্যবহার করো তুমি আরো কিউট হয়ে যাবে, তুমি আরো ফর্সা হবে, তাই না? এরকম দেখায় না আমাদের, যে কি বলে ফেয়ার অ্যান্ড লাভলি একটা আছে না? জি স্যার। হ্যাঁ, এটা তোমাদেরকে কি বোঝায়, তোমাকে অ্যাড দেয় কিভাবে, গ্লো অ্যান্ড শাইনিং। এখন কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি নাম চেঞ্জ করছে, বলো তো কি? মেয়েরা কই? গ্লো এন্ড লাভলি স্যার, এখন তো উইন্টার গ্লো এন্ড লাভলি। না, উইন্টার না, মানে যারা ব্যবহার করে ওরা গ্লো এন্ড লাভলি। গ্লো অ্যান্ড লাভলি কেন বলো তো? এটা আরো সৌন্দর্য বাড়ায়, এই জন্য হইতে পারে, মানে এটা কি আরো আকর্ষণীয়, আরো সৌন্দর্য বাড়ায়, মানে এটা বোঝানোর জন্য। তুমি কে সৌন্দর্য মর্জিনা ব্র্যান্ডিং করলো আর কি। হ্যাঁ বলো তো। মানুষের ডিমান্ডটাকে আরো ব্র্যান্ডিং করলো আর কি। গ্লো এন্ড লাভলি, আগে ছিল কি জানি ফেয়ার এন্ড লাভলি, এখন এই হচ্ছে মেয়েরা গ্লো। যারা তোমরা এটা ব্যবহার করো, তোমরা বলো দেখি, বলতে পারো কি?
দেখবো তোমাদের ইন্টেলেকচুয়াল লেভেল কতটুকু। এতদিন পড়িয়ে কি লাভ হলো বলো? স্যার আমি তো ব্যবহারই করি না, আমি তো জানিও না এই জন্য। পড়ালেখা না তো কি বলে এগুলো, মানে রানিং ইস্যু। না স্যার, এই যে ফেয়ার অ্যান্ড লাভলি এটা তো ইউজ করি না, সেটা বলছি। ও তুমি ইউজ করো না? তাহলে তো ভালো। বলো ফেয়ার অ্যান্ড লাভলি কেন গ্লো অ্যান্ড লাভলি হয়ে গেল? দেখো আমরা বলছি কি ইকোনমিক গ্লোবালাইজেশনকে ভোতা করে দেওয়ার জন্য কালচারাল গ্লোবালাইজেশন ইম্পোজ করছে, তাই না? এখন দেখো রানিং একটা ইস্যু হলো রেসিজম। রেসিজম বোঝো না? বর্ণবাদ। অর্থাৎ বর্ণবাদে কি হচ্ছে, মানে বর্ণবাদের কনসেপ্টটা কি দেখো, যেমন প্রিয়াঙ্কা চোপড়া আছে না ইন্ডিয়ার, বা অন্যান্য যারা ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাড দিছিল তাদের উপরে কিন্তু একটা বদনাম হয়েছে যে এটা হলো স্পষ্ট তো রেসিজম। মানে আমরা আমাদের ধারণাটা কি, যা সাদা তাই ভালো। আমরা আমাদের রেসিজমের কনসেপ্টটা কি, আমরা রেসিজম কেন বলি, যে ওয়েস্টার্ন কালচার তারা কি বলে, যেটা সাদা সেটাই হলো ভালো, সেটাই উত্তম, এরকম না কনসেপ্টটা? মানে সাদারাই শ্রেষ্ঠ, এরকম একটা কনসেপ্ট আছে না? জি স্যার। হ্যাঁ, তো এখন ফেয়ার অ্যান্ড লাভলির কনসেপ্টটা কি, তুমি তোমার স্কিন যদি কালো হয়, তোমার স্কিন যদি ব্রাউন হয়, তাহলে তুমি কি করো, তুমি এই ফেয়ার অ্যান্ড লাভলি মাখো, মেখে তুমি কি হও, সাদাদের মতো হয়ে যাও, সাদা হও। এরকম আমরা কি বলি, ফর্সা হও, আমরা বাংলায় বলি ফর্সা হওয়া। আসলে ফর্সাটা মানে কি? আমাদের দেশে সুন্দর বলতে কি বোঝানো হয় বলতো? মেয়েদের ক্ষেত্রে সুন্দর বলতে কি বোঝানো হয়? স্যার ফর্সা লম্বা। হ্যাঁ, যে ফর্সা, যার গায়ের রং ফর্সা সেই সুন্দর, মানে এটা না কনসেপ্ট? তো এইটা হলো রেসিজম। তো এই জন্য মাঝে একটা ওই যে আন্দোলন হয়েছিল না রেসিজমের এগেনস্টে, হ্যাঁ? তো রেসিজম, এই যে ফেয়ার অ্যান্ড লাভলি, তার মানে কি তুমি এটা মাখো আর সাদা হও। তো এইটার হলো প্রচ্ছন্ন কনসেপ্ট হলো রেসিজমের, মানে এটা হলো বর্ণবাদী। এই জন্য এর বিরুদ্ধে যখন আন্দোলন হলো, তো এই জিনিসটা, এই কনসেপ্টটাকে ঘুরায় দিয়ে তারা কি বললো, এখন নাম দিল কি গ্লো অ্যান্ড লাভলি। এখন কি করে, আরো উজ্জ্বল, আরো শাইন করো। এখন আর ফেয়ার কথাটা নেই, ফেয়ার কথাটার ভিতরে কি আছে, রেসিজম আছে, তাই না? এই যে তোমার দেখো, তোমার প্রথমে তোমার মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছিল কি, যে তুমি যত ফর্সা হবে তত সুন্দর হবে, এবং এই ফর্সা হওয়াটা কাজটা কি করবে, এই ফেয়ার অ্যান্ড লাভলি তোমাকে কি করবে, ফর্সা করে দিবে, তাই না? তো এই যে ফর্সা করে দিল, এই তোমার মনটাকে কি করলো, তোমার মাইন্ড, তোমার মনকে এক ধরনের সেটিং এর ভিতরে দিয়ে দিল। তুমি ভাবছো কি, তুমি টেলিভিশনের অ্যাড দেখে ভাবো কি, যে এইটা মাখলে কি হবে, আমি কি হব, উজ্জ্বল হব। তারপরে তোমাকে যখন লাক্স সাবানের অ্যাড দেয়, তাই না? তারপরে তোমাকে বিভিন্ন ড্রেসের অ্যাড দেয়, তোমাকে খাবারের অ্যাড দেয়, তাই না? যে এইটা খেলে কি হয়, মাঝে মাঝে অনেকগুলো দেয় দেখো, যেমন চায়ের অ্যাড দেয়, তারপরে বিভিন্ন খাবারের অ্যাড দেয় তোমার সামনে। অ্যাড দিয়ে কি বলা হবে বলো তো? একটা খাবারের অ্যাড বলো যেটা তোমাকে আকর্ষণ করে, অ্যাডভার্টাইজমেন্ট হয় না টেলিভিশনে, বলো। স্যার এই যে বিভিন্ন চকলেট আইসক্রিম এগুলো চকলেট আইসক্রিম এগুলো তোমাকে কি করে, তোমাকে তোমাকে কি করে এগুলো বলতো, প্রলুব্ধ করে, ডিমান্ড সৃষ্টি করে কি অ্যাট্রাক্ট ভিতরে। করে। হ্যাঁ, গতদিন একজন বলছিল কি যে স্যার এগুলো ওয়েস্টার্ন সিনেমা তো আমার খুব ভালো লাগে, আমাদের দেশে তো সিনেমা এরকম সুন্দর হয় না, ওদেরটাই ভালো লাগে। এই যে ওদেরটাই ভালো লাগে, মানে ওদেরটা যে সুন্দর, এই যে তোমাকে তোমার ভিতরে যে এই কনসেপ্টটা, এই সেন্সটা, এই মোটিভটা ঢুকিয়ে দিল যে ওদেরটা তো সুন্দর, তাই না? মানে ওয়েস্টার্ন কালচার, যে ওদের যে সিনেমা হয়, হলিউডের সিনেমা বা বলিউডের সিনেমা, এটা যে সুন্দর, এই সুন্দর জিনিসটা যে তুমি বুঝতে শিখছো যে না এটা সুন্দর, তাই না? এই জিনিসটাকে বলা হয় মাইন্ড সেটিং ইন্ডাস্ট্রি। অর্থাৎ এটার লক্ষ্যটা হলো কি, যে তোমার মনটাকে ডাইভার্ট করে দেওয়া, তোমার মনকে কন্ট্রোল করা। তারা কি করে, তোমার কিন্তু সাইকোলজিটাকে তারা কন্ট্রোল করে, মনস্তত্ত্বটাকে তারা কন্ট্রোল করে কিভাবে, যেমন তুমি সবসময় ইসে থাকো, মানে অপেক্ষায় থাকো নতুন কি আসবে, এই কোম্পানির নতুন প্রোডাক্টটা কি, এই এবার নতুন কোন সিনেমা আসবে, এই নায়কটার কোন সিনেমা আসবে, এই ওয়েস্টার্নের কি হবে, এরকম আমরা থাকি না, আমরা অপেক্ষায় থাকি। কামিং সুন আমাদেরকে তোমাদের সামনে কি করে বলো তো, তোমাদেরকে প্রলুব্ধ করে, আমাদেরকে প্রলুব্ধ করে কিভাবে? অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে। ট্রেইলারের জন্য এবার না সবাই ট্রেইলার নিয়ে লাফালাফি। হ্যাঁ, এবার কি হবে, এবার কামিং সুন। যেমন দেখো এই যে এন্ড গেমের একটা মাঝে একটা দারুণ একটা আমাদের দেশে একটা হলো না, দেখছো, অ্যাভেঞ্জার্স দ্য এন্ড গেম, যখন
এটা টিকিট বিক্রি হওয়া শুরু হলো, তখন কি স্যার। একটা ঘটনা ঘটছে বলো তো? তো জানো এই স্যার, ঘটনা ওই ওই দিছে, আগের স্যার। দিন যে লাইন ধরে দাঁড়ায় ছিল টিকিট হ্যাঁ পাওয়ার জন্য, এ নিয়ে তো হ্যাঁ মারামারি হয়েছে। হ্যাঁ মারামারি করছে, লাইন দিয়ে দাঁড়িয়েছিল, কারণটা কি? এটা আমাকে এত ওই মানে এন্ড গেমস দেখার যেটা ক্রেভিংস, এই কারণে হ্যাঁ হ্যাঁ মানে এন্ড গেমস দেখার যে ক্রেভিংস, সেই কারণে আসলে এগুলা করছে। না, তা কেন হলো এরকম যে আমি একটা সিনেমা দেখবো এই জন্য আমাকে হুড়ুহুড়ি করতে হবে আগের দিন রাত্রে যে টিকিট কাটতে যে হবে? এটা না ওইভাবে দেখলে ওরা কি হবে? আসলে ওই ট্রেলার গুলা এমন ভাবে প্রেজেন্ট করছে যে মানুষ এমনিতেই কিউরিয়াস হয়ে গেছে দেখার জন্য। হ্যাঁ, এই যে তোমার মাইন্ডটাকে তারা কন্ট্রোল করলো, এটাকে বলা হয় মাইন্ড সেটিং ইন্ডাস্ট্রি। যেমন করে দেখো, এই এই কালচারাল গ্লোবালাইজেশন বা কালচারাল যে প্রোডাক্ট গুলো আছে, এইগুলোর উদ্দেশ্য হলো তোমার মনকে কন্ট্রোল করা, তোমার মস্তিষ্ককে আকৃষ্ট করা। ঠিক একইভাবে আমরা যে সন্ত্রাসবাদের কথা বলি, টেরোরিজম, সেই টেরোরিজমেরও কিন্তু লক্ষ্য হলো তোমার মনটাকে বা তোমার মস্তিষ্ককে কন্ট্রোল করা। দুটো একই সেম উদ্দেশ্য। তো এই যে তোমার আমরা যেটাকে বলছি মাইন্ড সেটিং ইন্ডাস্ট্রি, তোমার মনটাকে কন্ট্রোল করা হবে এই বিভিন্ন ভাবে। তোমাকে যখন সিনেমা তোমার সামনে এমন ভাবে প্রেজেন্ট করা হচ্ছে, তুমি ভাবছো কি না এটাই ভালো, এটাই সুন্দর, আমাকে এটা দেখতেই হবে, তাই না? তার কিছুদিন আগে ওই যে পিৎজার ছিল, ডমিনোস পিৎজার। হ্যাঁ 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 পিৎজা, তাই না? বা এরকম ভাবে তোমার সামনে এমন ভাবে প্রেজেন্ট করা হবে, তুমি কি ভাববা? তুমি ভাববা না যে আর এটা আমার সংস্কৃতি না কার সংস্কৃতি, তুমি তখন তোমার সংস্কৃতির কনসেপ্টটা মাথায় থাকবে না, কারণ তোমাকে এই প্রলুব্ধ করা হবে, প্রলুব্ধ করছে সারা পৃথিবীতে। যেমন করে দেখো, পানীয়, কোমল পানীয়, তাই না? একসময় এই অনুন্নত দেশ, মনে করো আফ্রিকা, বাংলাদেশ বা অন্যান্য যে এশিয়ার অন্যান্য অনুন্নত দেশ যেগুলা, উন্নয়নশীল দেশগুলা, তুমি কোনোদিন ভাবো নাই যে বোতলে করে পানি খাওয়া যায়? তুমি ভাবছো? আমাদের গ্রামাঞ্চলের মানুষ আগে ভাবতো? মানে একদম আমি মনে করো যে 50 বছর বা 30 বছর 40 বছর আগের ঘটনায় যদি চলে যায়, তো গ্রামাঞ্চলের মানুষ কি ভাবতো যে হলো বোতলে করে পানি খাওয়া যায়? বলো তো। হ্যাঁ, আমার কথা শুনতে না পাচ্ছ স্যার, না? ভাবতো না, ওয়েস্টার্ন হ্যাঁ, কান্ট্রির সবাই কালচার দেখে শিখছে। এখন দেখো, কোকা কোলা আসলো, তাই না? কোকা কোলা এসে তোমার সামনে এমন করে রিপ্রেজেন্ট করলো যে এখন আমার কোকা কোলা না খেলে আর চলে না, আমাকে এখন কোকা কোলা খেতেই হবে, তাই না? আমার এখন মানে কি করে, বিয়ে শাদীর পরে খাওয়ার পরে এখন কি করতে হবে? আমাকে কোকা কোলা মানে কোল্ড ড্রিঙ্কস আমাকে খেতেই হবে, কোকা কোলা নাহলে পেপসি নাহলে অমুক, এগুলোকে আমাকে খেতেই হবে। হ্যাঁ, গড মাস্ট বি ক্রেজি একটা সিনেমা আছে, দেখছো এটা? তোমরা কেউ দেখছো গড মাস্ট বি ক্রেজি? না স্যার। একটা সিনেমা আছে, দেখবা। ওখানে কি হয়, ওখানে আফ্রিকার একটা কাহিনী। তো সেটা হলো কি, ওই প্লেনে করে ঘুরতে যায় বা ওখানে ই করতে যায়, দেখতে যায়, তো ওই প্লেন থেকে একটা কোকা কোলার বোতল পড়ে যায় নিচে। দেখো, মানে তোমাকে ওই সিনেমার মাধ্যমে সিনেমাটা দেখাচ্ছে কি, যে আসলে আফ্রিকাতে এইটা কিভাবে গেছে, তারও আরেকটা প্রচ্ছন্ন হলো কোকা কোলার আরেকটা অ্যাড থেকে সেখানে দিচ্ছে, মানে কোকা কোলা তোমার সেখানে ইন্ট্রোডিউস করতেছে। হ্যাঁ, তো এখন ওই আফ্রিকার ওরা তো আর বোতল চিনে না, ওরা ওই কোকা কোলার বোতল দেখে নাই কোনোদিন, তাই না? তো ওই ওই কোকা কোলার বোতলকে ঘিরে সেই বোতলটা নিয়ে দৌড়াদৌড়ি, সেই বোতলটা নিয়ে কাড়াকাড়ি, মানে আহ, একটা বিশ্রী অবস্থা হবে ওখানে, দেখবা ওই সিনেমাটা যদি দেখো। তো এই আফ্রিকার মতো দেশগুলোতে এরা কিভাবে এই এগুলো ইন্ট্রোডিউস করছে। আর এটা তো মনে তারপরে হয় একটা অ্যাড ছিল, সিনেমা তো মনে হয় না। এরকম হ্যাঁ একটা হ্যাঁ, অ্যাড ছিল না? অ্যাড দেখাইতো না এরকম একটা কোকা কোলার? না না, অ্যাডও ছিল একটা। দেখো তো, এটা একটা সিনেমা আছে, দেখবা, গড মাস্ট বি ক্রেজি। হ্যাঁ, আচ্ছা, একটা সিনেমা আছে ওরকম, ওই কোকা কোলার বোতল উপর থেকে পড়ে যায়। হ্যাঁ, তো সেটা ওখানে একটা দেখবা। তো এরকম ভাবে দেখো, এই কি করলো, এই সামনে তোমার সামনে এরকম ভাবে বিভিন্ন ধরনের জিনিস করা হলো। তেমন করে দেখো, টেলিভিশন একসময় ছিল না, তাই না? যখন টেলিভিশন আসলো, তখন টেলিভিশনের মাধ্যমে কি করা হতো, আমেরিকার বিভিন্ন চ্যানেলগুলো আফ্রিকাতে দেখানো হতো, তাই না? মানে বিভিন্ন কৌশলে আর কি। তো সেগুলো কিভাবে, এই যে ডালাস টিভি বলে একটা টিভি আছে, এরা কি করে, মনে করো যে বিভিন্ন শো দেখায়, তাই না? সেই শো গুলোতে দেখানো হয় যে দেখো এইটা ভালো,
এইটা তোমরা গ্রহণ করো, এইটা খাও, এইটা ফাস্ট ফুড খাও, কোকা কোলা খাও, এইভাবে ড্রেস পরো, তাই না? তো দেখো আমাদের দেশে কি হয়, আমাদের দেশের রিসেন্ট একটা সমস্যা তৈরি হয়েছে। দেখো আমাদের দেশের রিসেন্ট সমস্যাগুলো কি, যে এই যে বিভিন্ন ধরনের সিরিয়াল, টিভি সিরিয়াল, তাই না, টেলিভিশন বা টিভি সিরিয়াল। তো মাইন্ড সেটিং ইন্ডাস্ট্রিটা কিরকম, তোমার মেন্টাল যে সেটিংসটা আছে এটাকে নিয়ন্ত্রণ করে, আমরা একটু আগে বললাম, তাই না? তুমি যদি তোমার নিজের উপরে কন্ট্রোল না থাকে, তুমি যদি রেশনাল না হও, মানে অন্য অনেক কিছু বুঝতে না পারো, তাহলে কিন্তু তুমি সরাসরি প্রভাবিত হয়ে যাবা যে কোনো কিছু দিয়েই। তোমার সামনে যখন কোনো কিছু রিপ্রেজেন্ট করা হয়, তখন তুমি কি হবা, তুমি প্রভাবিত হয়ে যাবা যে কারোর কথার দ্বারাই, তোমার নিজের যদি কন্ট্রোল না থাকে। এই কন্ট্রোল না থাকার কারণে, সেলফ কন্ট্রোল না থাকার কারণে, আশেপাশের পরিবেশ না বোঝার কারণে, ইতিহাস না জানার কারণে কি হয়, মানুষ সহজেই প্রভাবিত হয়, প্রতারিত হয়, তাই না, ট্র্যাপে আটকে যায়। যেমন দেখো আমাদের দেশে যে সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদ, আমাদের দেশে কেন, পৃথিবীর যে কোনো দেশেই তোমাকে একটা নির্দিষ্ট মতাদর্শে তোমাকে সহজেই কি করানো যায়, ঢুকানো যায়, আকৃষ্ট করা যায়, কেননা তুমি অন্য অনেক কিছুই জানো না, তাই না? যে কোনো একটা কথা বলে তোমার মাইন্ডকে আমি কি করতে পারি, তোমাকে আমি ব্রেন ওয়াশ করতে পারি, তাই না? সহজে কিন্তু তুমি যদি তোমার নিজের উপরে কন্ট্রোল যদি না থাকে, তাহলে কিন্তু কি হবে, তোমাকে ব্রেন ওয়াশ করা যাবে, তোমাকে কন্ট্রোল করা যাবে। যেমন করে আমাদের নিজেদের উপরে কন্ট্রোল না থাকার কারণে, যে কেন কন্ট্রোল ছিল না আমাদের এই থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোতে, কেননা আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, আমরা কোনো সময় কি পাইনি, আমরা উন্নত জীবনযাপন করতে পারিনি, আমাদের 3 বেলা খাবার সঠিকভাবে আমরা খেতে পারিনি, পুষ্টিকর খাবার খাই নাই কোনোদিন, না? বা খুব রিচ ফুড আমরা খুব কম খাই, হ্যাঁ, আমাদের পোশাক আশাক অত ভালো না, আমরা একটা পোশাক 2-3 বছর ধরে ধরে পরি, শীতের পোশাক আমরা মনে করো 4-5 বছর ধরেও পরি। অনেকে আছে শীতের পোশাক নেই, অনেকের জুতা নেই, না? আমাদের মানে ওভারঅল যদি আমরা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোতে দেখি, তাহলে অধিকাংশ মানুষের কিন্তু এই সমস্যাগুলো আছে, তাই না? বলো তো আছে কিনা? জি স্যার। আমাদের অধিকাংশ মানুষের কিন্তু এই সমস্যাগুলো আছে। তো এখন এইগুলো থাকার কারণে কি হবে, যখন তোমার সামনে এইটার চাইতেও ভালো কিছু, মনে করো তুমি প্রতিদিন আলু ভর্তা দিয়ে ভাত খাও, তাই না? প্রতিদিন তোমার আলু ভর্তা খেতে খেতে তুমি অস্থির হয়ে গেছো, কারণ এক খাবার সব দিন ভালো লাগবে না। এখন তোমার সামনে কেউ যদি বলে যে আমার কাছে গরুর মাংস আছে, আমার কাছে খাসির মাংস আছে, তখন তোমার কি কেমন মনে হবে বলো তো? বুঝতে পারো না কথা? তো তুমি জি স্যার, প্রতিদিন ওইটা তোমার খেতে ইচ্ছা করবে স্যার। হ্যাঁ, তোমার তখন খেতে ইচ্ছে করবে, তাই না? তখন জি সে স্যার। যদি তোমাকে দেয় যে তোমাকে আমি গরুর মাংস দিলাম, আমার সাথে একটু আসো, চলো অমুক জায়গায় যাই, ই করি তা জি করি, স্যার, যা বলবে তুমি এইভাবেই তাই তো শুনবা, চলছে। তাই না? জি স্যার। তো এখন দেখো আমাদের সংস্কৃতির আমরা কিভাবে মিডিয়ার দ্বারা প্রতারিত হলাম, প্রভাবিত হলাম, ওয়েস্টার্ন কান্ট্রি গুলো আমাদেরকে কিভাবে প্রভাবিত করলো, আমাদের মনস্তত্ত্বকে কিভাবে কন্ট্রোল করলো। মনে করো তুমি আমাকে যে কোনো ভাবে যা দেখাও না কেন, টেলিভিশন বা যে কোনো, আমাকে প্রভাবিত করতে পারবে না, কারণ আমার সেলফ কন্ট্রোল আছে, তাই না? তোমার যদি সেলফ কন্ট্রোল থাকে তুমি কোনোভাবে প্রভাবিত হবে না। আমরা যে সোশিওলজিক্যাল বিভিন্ন থিওরি পড়ে আসছি যে মানুষ রেশনাল বিইং, তাই না? ডুরকেইম বা ম্যাক্স ওয়েবার এরকম বিভিন্ন থিওরি আমরা পড়ে আসছি যে মানুষ হলো রেশনাল বিইং, মানুষ হলো স্যার। যুক্তি দিয়ে বিচার করে, তাই না? কিন্তু এই মাইন্ড সেটিং ইন্ডাস্ট্রিটা এমন, মিডিয়াটা এমন ভাবে তোমার সামনে রিপ্রেজেন্ট করবে, তোমার আর ওই ওই সময় অনেক থাকবে না, কারণ কেননা অনেকের আমাদের সেলফ কন্ট্রোল নেই। সেলফ কন্ট্রোল না থাকার অনেকগুলো কারণ আছে, হ্যাঁ, মানে আমাদের নিজেদের উপরে থাকে না, কন্ট্রোল থাকে না। যেমন করে দেখো আমাদের দেশের রিসেন্ট যে সমস্যাগুলো, এই যে টিভি টেলিভিশন সিরিয়াল গুলো, একটা নির্দিষ্ট দেশের কয়েকটা টেলিভিশন সিরিয়াল আছে, তাই না? এখন এই টেলিভিশন সিরিয়াল গুলো আমাদেরকে কিভাবে আকৃষ্ট করছে আমাদের গ্রামাঞ্চলের মানুষদেরকে, বিশেষ করে একটা শ্রেণী, নির্দিষ্ট শ্রেণী, তাই না? আমাদের দেশের নারীদেরকে কিভাবে আকৃষ্ট করছে। এখন এই সিরিয়াল গুলো কেন এত বেশি দেখে মানুষ বলো তো? মানে এটার সাইকোলজিটা কি, এগুলো কেন বেশি দেখে মেয়েরা, মহিলারা সিরিয়াল গুলো কেন বেশি দেখে বলতে পারো? স্যার ওই যে স্যার গরুর মাংস আর আলু ভর্তার ওই জিনিসটার জন্য। মানে বলো, সেটা বলো কিভাবে। স্যার দেখা যাচ্ছে যে আমাদের স্যার এই বাংলাদেশের আলু ভর্তা দেখে না, মানে ইন্ডিয়ার গরুর মাংস আর যে খাসির মাংস গুলা দেখে আর কি। এটা দেখো, এটার একটা কারণটা হলো দেখো, বাংলাদেশের সিরিয়াল গুলো সব হলো বাংলাদেশের সংস্কৃতি কেন্দ্রিক। বাংলাদেশের মানুষ যেভাবে জীবনযাপন করে
যে ক্ষেত খামারে কাজ করে, যে ছেঁড়া কাপড় চোপড় পরে, এইরকম ধরনের নাটক সিনেমাগুলো হয়, তাই না? এখানে চাকচিক্য কম থাকে, অনেকটা চাকচিক্য কম না আমাদের? কিন্তু এর এগেনস্টে দেখবা কি, আমরা যে ধরনের জীবন যাপন করি এর থেকেও একটু লেভেলটা বাড়িয়ে ওরা ওখানে দেখায়। যেমন একটা একটা ওখানে দেখো একটা নায়িকাকে দেখাচ্ছে, তার মাথায় গহনা, তার কানে গহনা, তার এই গলায় গহনা, হাতে গহনা, পায়ে গহনা, তাই না, মাজায় গহনা, সব কোমরে গহনা আছে না, সোনার গহনা, স্বর্ণালংকার, বোঝো নাই? তো এই যে জিনিসগুলো দেখাচ্ছে, সুন্দর সুন্দর শাড়ি পরে আছে, তাই না, আবার সুন্দর হেয়ার কাট, অমুক তমুক হাবি জাবি এরকম দেখাচ্ছে না? তো দেখালে কি হবে? আমাদের গ্রামাঞ্চলের অধিকাংশ মহিলারা কেমন? আমরা তো নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা এরকম কৃষিজীবী বা কৃষিভিত্তিক সমাজ। তো সেখানে কি হয়? সেখানে কি মানুষ সারাদিন এইসব গহনাগাটি পরে বসে থাকে? বলো তো। না স্যার। না, সেখানে দেখাচ্ছে কি খুব দামি দামি শাড়ি পরে আছে, বাসা বাড়িটা সুন্দর, উপরে ঝাড়বাতি, এখানে ঝকঝক করে, হ্যাঁ, ঝলমল করে, এরকম দেখাচ্ছে না? খুব সুন্দর ঘর বাড়ি দেখাচ্ছে, সবাই সুন্দর সুন্দর পোশাক পরে আসে, কেউ আবার ওই যে দার্জিলিং ঘুরতে যাচ্ছে, কেউ এই যে পিকনিক করতেছে, তাই না? কেউ ইয়ে করে, তা এর সাথে কথা বলে, ও ফোন ব্যবহার করে, মানে এ হাবি জাবি জিনিস, যে জিনিসগুলো আসলে গ্রামের মানুষের কাছে অ্যাভেলেবেল না, এরকম জিনিসগুলো দেখাচ্ছে, তাই না? আবার নায়করে কিভাবে দেখাচ্ছে মনে করো, দেখো নায়করে দেখাচ্ছে কি কি সেই সুন্দর, হেয়ার স্টাইল, দাড়ির কাট বা ড্রেস আপ, বা কথা বলে কত সুন্দর করে, আবার ওখানে দেখাচ্ছে প্রেম করা, এর সাথে কথা বলা, অমুক তমুক বিভিন্ন জিনিস দেখায় ওখানে, তাই না? তো এখন এইগুলোর ফলে দেখো আমাদের মেন্টাল যে মাইন্ড সেটিংটা কিভাবে হয়ে যাচ্ছে। মহিলারা ভাবতেছে কি, দেখো আমাদের দেশে কেন এই জিনিসগুলো, আমরা কেন এই কথা বলছি, কেন এগুলো খারাপ, এটার একটা বিরূপ প্রভাব আছে না আমাদের দেশে? এটার একটা বিরূপ প্রভাব আছে কিন্তু, জি স্যার। আছে কিনা বলো? আছে স্যার। সেটা ছেলেদের উপরে আছে, মানে পুরুষদের উপরে আছে, মেয়েদের উপরেও আছে। কেন দেখো, এই যে এটা হচ্ছে কেন, এই সিরিয়ালে দেখো আমি কি দেখতেছি, যে ওই পুরুষটা কত সুন্দর করে কথা বলে না, কত সুন্দর ড্রেস আপ, হাঁটা চলা কত সুন্দর, মানে সেই মানে সিনেমা শুটিং তো বুঝো, মানে যেটা স্বাভাবিক না সেটাকেও তারা স্বাভাবিক করে কত সুন্দর করে কথা বলাবে, কত সুন্দর চাহনি, হ্যাঁ, কত সুন্দর চেহারা, এরকম দেখাবে আর কি, যে এত এত ভালো, এত করে কথা বলবে। এখন কি হয়, আমাদের গ্রামের অধিকাংশ মহিলারা কি, তাদের হাজবেন্ড গুলো কি, আমাদের মানুষগুলো কি খেতে খামারে কাজ করে, তাই না? খেতে খামারে কাজ করে, সারাদিন গায়ে মাটি থাকে, ড্রেস আপ সুন্দর হয় না, হয় এই কোন রকম, আবার বিড়ি খায়, সিগারেট খায়, তাই না, এরকম আছে না? এখন মনে করো ওই মহিলাটা সারাদিন সে শুধু ওই সিরিয়াল দেখতেছে, সিরিয়ালে বুধ হয়ে গেছে, মানে তার দেখতে খুব সুন্দর মনে হচ্ছে, আহ কি সুন্দর চাকচিক্য জীবন, আমার যদি এরকম একটা হইতো তাইলে খুব ভালো লাগতো। এরকম বলে না, আমরা বলি, কিন্তু মাইন্ডসেট যখন এরকম হয়ে যায়, তোমাকে যখন কন্ট্রোল করবে অন্য লোকে, তখন তোমার ওরকম মনে হবে, ইস আমি যদি ইউরোপে এরকম একটু ঘুরতে যেতে পারতাম, আমি যদি এরকম, অনেকে দার্জিলিং যায়, আমার যাওয়ার সামর্থ্য নাই, অনেকে মালয়েশিয়া যাচ্ছে, অনেকে থাইল্যান্ড যাচ্ছে, আমার তখন কি মনে হবে, ইস আমি যদি একটু যেতে পারতাম, আমি যদি একটু সাজেকে যেতে পারতাম, তাহলে মনে হয় একটু আমার লাইফটা হয়ে যেত, এরকম ভাবি না? তো এখন সারাদিন যখন তুমি দেখতেছো যে কত সুন্দর করে কথা বলে ওই ওই পুরুষটা, ও তার হাজবেন্ডটা, এখন তোমার হাজবেন্ড যখন বাড়িতে আসছে, সে সারাদিন খেতে কামারে কাজ করার পরে এসে তুমি যে দেখছো এলো মাথায় ঝুড়ি, কাঁধে কুদাল, হ্যাঁ, আর গায়ে কাদা মাখানো, তখন তোমার কেমন মনে হবে? তখন তোমার ভালো লাগবে? না স্যার। তখন কিন্তু ভালো লাগে না। তখন ওই মহিলাটা হাজবেন্ডের সাথে কিন্তু কোন একটা কথা বললে তখন কিন্তু তার রাগ হবে, কারণ সে সামনে দেখে মানে তার কল্পনা একরকম, তার বাস্তবে আর এক রকম, তাই না? জি স্যার। মানে সে ভাবে কি আমার হাজবেন্ডটা যদি এরকম হইতো তাইলে কি সুন্দর হইতো, কি রোমাঞ্চ হইতো, তাই না, এরকম। কিন্তু যখন সে বাস্তবে ফিরে এসে দেখলো যে কিরকম, অন্যরকম, তাই না, তখন তার কি হবে? ওখানে কিন্তু তার এই যে মনস্তাত্ত্বিক যে দ্বন্দ্বটা ওখান থেকে শুরু হবে, তখন ঝগড়াঝাটি হয়। তারপরে মনে করো পুরুষটা যখন ওই ইটা দেখে, সিরিয়ালটা দেখে বা নাটকটা দেখে বা সিনেমাটা দেখে, তখন দেখে কি নায়িকাটা কত গর্জিয়াস, কত সুন্দর কাপড় চোপড় পরে, কত হেলে দুলে কথা বলে, তাই না, কত রোমাঞ্চ। এখন ওই ওই পুরুষটা যখন দেখে তার বউটা কি করে, এই যে তামাক খায়, গ্রামাঞ্চলে আছে না, দেখো না? জি স্যার। তারপরে পান খায়, পোশাক আশাক ঠিক নেই, মানে ঠিক বলতে কি ওইরকম চাকচিক্য নেই, কোন রকম একটা শাড়ি টাড়ি পরে সারাদিন কাজ টাজ করে, তাই না, বাচ্চা কাচ্চা করে, হ্যাঁ, চুল আওলা ঝাওলা এরকম। তো এরকম সামনে যখন আসে তখন কেমন মনে হবে? তখন বলবে এটা কি আসছে, তাই না?
তখন তার এক্সপেকটেশন কল্পনা ভার্সেস রিয়েলিটি। হ্যাঁ এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি। হ্যাঁ, তো তখন কি হবে বলো তো? মানে তার কল্পনা একরকম কিন্তু তার বাস্তবতা আর একরকম, তখন শুরু হয়ে যাচ্ছে ঝগড়া। এরকম আমরা দেখছি না? জি স্যার। তো জি স্যার, এইগুলো 1 2 তোমার 3 মনটাকে তোমাকে যখন তোমার নিজের উপরে কন্ট্রোল না থাকবে তখন এই সমস্ত জিনিস হবে। তুমি এই জন্য মিডিয়া আমাদের কি করছে? মিডিয়া আমাদের বাস্তবতার জগৎ থেকে উঠায় আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? ইলুশনে আমাদের নিয়ে যাচ্ছে। কল্পনার জগৎ। হ্যাঁ, আমাদেরকে মানে অন্য একটা জগতে নিয়ে যাচ্ছে এই মিডিয়াটা। তো এই যে এটাকে আমরা মিডিয়ার ইম্পেরিয়ালিজম, মিডিয়ার দ্বারা আমরা বলি। তো এখন কি হচ্ছে? এই কালচার গুলো তোমাকে ইম্পোজ করছে কি দিয়ে? এই মিডিয়া দিয়ে, আমরা টেকনোলজির দ্বারা। আমরা বলছিলাম না গ্লোবালাইজেশনের একটা কম্পোনেন্ট হলো কি আমাদের এই টেকনোলজি। টেকনোলজি। সেই টেকনোলজির একটা বড় হলো আমাদের এই মিডিয়া। হ্যাঁ, তো এই মিডিয়া ইম্পেরিয়ালিজম বলি আমরা এটাকে। তো এখন দেখো এইভাবে মিডিয়াগুলোকে আমাদের সামনে কি করছে? এই কালচার গুলোকে রিপ্রেজেন্ট করছে, এবং এই রিপ্রেজেন্ট করার মাধ্যমে আমরা সেই কি করছে? ওরা কালচারকে কমার্শিয়ালাইজেশন করে ফেলছে। মানে কালচার এখন একটা ব্যবসায় পরিণত হয়ে গেছে। ব্যবসা কিরকম? যেমন দেখো, তোমার কাছে কি ভালো লাগবে? ওয়েস্টার্ন কালচার ওরা যেভাবে দেখাচ্ছে তোমাকে মনে হচ্ছে কি এটাই ভালো, তাই না? তুমি ওই নাটক সিনেমা মনে করো, হলিউডের সিনেমা দেখো বা তাদের সিরিয়াল গুলো দেখো। হলিউডের মানে ইংলিশ অনেকগুলো সিরিয়াল আছে না, অনেকগুলো ড্রামা, আমরা এদেরকে বলি ড্রামা, তাই না? জি স্যার। তো ওরা আবার সিরিয়াল বলে না। হ্যাঁ সিরিজ বলে স্যার। হ্যাঁ হ্যাঁ ওদেরটা সিরিজ। হ্যাঁ, সিরিজ বলে। জি হুম। স্যার। তো ওখানে যা দেখাচ্ছে তোমার তাই কিন্তু ভালো লাগবে। তোমার ভালো লাগে কি, আরে এরা তো কত সুন্দর, সাদা হোয়াইট, কি সুন্দর দেখতে। আমরা কিন্তু সিরিয়াল দেখে বলি, ইস রে নায়িকাটা কি সুন্দর, নায়কটা কত সুন্দর, এরকম বলি না? তার ড্রেসটা কত সুন্দর। এই যে তোমাকে কি করলো ওই সিরিয়ালে এক ধরনের বুথ করে রাখলো কিভাবে? ওই যে ইন্ডিয়ান সিরিয়াল গুলোতে তোমাকে কাপড় চোপড়ের দেখাচ্ছে। ওখানে দেখবা বিভিন্ন কোম্পানিগুলো কি করে, কাপড়ের কোম্পানিগুলো, তারা ওই সিরিয়ালের মাধ্যমে তোমার সামনে ওই ড্রেসটার ইন্ট্রোডিউস করে। মানে ইন্ডিয়ার যে বাংলা সিরিয়ালগুলোর একটা টেকনিক, ওরা যখন নতুন কোনো ড্রেস বাজারে ছাড়বে তার আগে তারা কি করে? ওই সিরিয়ালের যে আছে তাদেরকে স্পন্সর করে তারা। তোমরা কি বলে, তোমরা মিরাক্কেল দেখছো? মিরাক্কেল বলে একটা শো আছে, জি স্যার। আছে না? জি স্যার। হ্যাঁ, ওখানে দেখবা ওরা বলে যে এই অনুষ্ঠানটার স্পন্সর কারা? অমুক। যেমন আমাদের দেশের প্রাণ আছে, প্রাণ স্পন্সর করছে ওখানে, তাই না? তারপরে ওরা ওদের যে জাজরা থাকে তাদের যে ড্রেস গুলো দেয়, ওই ড্রেস গুলোর প্রতিদিনের একটা একটা করে স্পন্সর আছে দেখবা। বলে এটা হলো এই স্পন্সর, এরা স্পন্সর করছে, এদের সৌজন্যে এরকম বলে না? জি স্যার। জি কেন স্যার বলে বলে। বলো তো? কেন বলে? অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ হ্যাঁ, মানে এখন তোমাকে দেখাচ্ছে যে তোমার কাছে তারা প্রচার করছে যে দেখো এই ড্রেসটা, এই এদের ড্রেস, এই ড্রেসটা সুন্দর, তাহলে তুমি কি করবা? এখন ওই ড্রেসটা খুঁজবা, তাই না? বা ওই নায়কের, ওই নাটকের, ওই সিরিয়ালের, ওই সিরিজের, ওই সিনেমার যে নায়কটা যে ড্রেসটা পরে থাকে, যে নায়িকাটা যে ড্রেসটা পরে থাকে, ওইটা তোমার ভালো লাগে। এখন তুমি কি করবা? মার্কেটে ওটা খুঁজবা? অবশ্যই খুঁজবা না? এরকম ঘটনা আমাদের দেশে ঘটছে না? যে সমস্ত ড্রেস নিয়ে কি কেলেঙ্কারি ঘটে গেছে। স্যার আত্মহত্যাও করছে জি স্যার স্যার, পাখি পাখি ড্রেসের জন্য। ড্রেস। হ্যাঁ, এখনো পর্যন্ত কিন্তু এগুলো হয়। তো এখন এগুলো দেখো, আবার আমাদের দেশের কিন্তু আমাদের যে উদাহরণ দেই যে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা তো খুবই খারাপ, তাই না? তো এখন আমরা তো চাইলেই তো আর গ্রামাঞ্চলে যাদের মনে করো যে ইনকাম কম, যারা কৃষিজীবী অধিকাংশই মানুষ, শ্রমজীবী, তো এই সমস্ত মানুষের দ্বারা কিন্তু ওই যে 4,000 5,000 টাকা দিয়ে একটা ড্রেস কেনা সম্ভব হবে? হবে না কিন্তু। কিন্তু তোমাকে এমন ভাবে প্রলুব্ধ করছে কি যে না, আমার এই ড্রেসটা না হলে এবার আর ঈদ হবে না, এই ড্রেসটা না হলে আমার পূজা আর হবেই না, তাই না? তখন তোমার বাচ্চারা, তোমার মেয়েরা, ছেলেরা তখন কি করবে? যে আমাকে এই ড্রেসটা কিনে দিতে হবে। যেমন তোমরা কি করো, তোমরা ঈদের সময়, পূজার সময় কি করো? বায়না ধরো যে আমাকে এই ড্রেসটা কিনে দিতেই হবে, তাই না? এরকম আছে না? বা আমাকে এটা দিতেই হবে, বা আমি এই জিনিসটা কিনবো অবশ্যই। এই যে এই জিনিসগুলো, এই তারপরে মনে করো যে এটা তো ড্রেসের কথা গেল। এখন ওখানে দেখো ওই সমস্ত জিনিসগুলোকে বা অ্যাডভার্টাইজ তো দিচ্ছেই। অ্যাডভার্টাইজ তো অটোমেটিক তোমার সামনে ওই সিরিয়াল গুলো বা ওই টেলিভিশন অনুষ্ঠানগুলো হওয়ার সাথে সাথে মাঝখানে আবার কি করে? ওরা আবার অ্যাডভার্টাইজ দেয়।
তাই না? বিভিন্ন ধরনের খাবারের অ্যাড দেয়, পোশাকের অ্যাড দেয়, মানে অলংকারের অ্যাড দেয়, কসমেটিক্স এর অ্যাড দেয়, বিভিন্ন ধরনের কোমল পানীয়, বিভিন্ন ধরনের অ্যাড দিচ্ছে, তাই না? ওখানে অ্যাড দেয় কিভাবে দেখছো? তোমার মাইন্ডটাকে কিভাবে ওরা সেট করে? তোমাকে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে লাফ দিয়ে চলে যাচ্ছে কি খেয়ে? স্প্রাইট খেয়ে। দেখছো এরকম? জি স্যার, অ্যাড আছে। জি স্যার, ডিউকে একবার বাইক চালিয়ে বাইক ওই মাউন্টেন ডিউ খেয়ে এক পাহাড় থেকে আরেক পাহাড় লাফ দেয়, লাফ দিয়ে বলে ডার্কে আগে জিত হ্যাঁ। হ্যাঁ, মানে কেউ দেখো খেয়ে সাগরে লাফ দিচ্ছে, কেউ পাহাড় থেকে লাফ দিচ্ছে, কেউ বাইক নিয়ে উড়ে উড়ে যাচ্ছে। মানে মনে হচ্ছে যে তোমার কাছে কি মনে হবে যে না এটা খেলে মনে হয় কি আমি জানি কি এরকম শক্তিশালী হয়ে যাব। এছাড়া আবার কেউ এক শটে ঢাকা পাঠায় দেয়। হ্যাঁ, কেউ ঢাকা পাঠায় দিচ্ছে, আবার কেউ আগুন ধরায় দিচ্ছে, এরকম আছে না? জি স্যার, স্পিডে হ্যাঁ, তো কিন্তু স্যার এত পরিমাণে অ্যাডভার্টাইজ দেয় যে এখন কোনো শো দেখতে ইচ্ছাই করে না, না টিভিতে না ইউটিউবে। না, সেটা হলো আর একটা ভিন্ন কথা। সেটার একটা মাত্রা, কিন্তু তুমি প্রভাবিত হও কিনা, মানে এর আগে, এখন না হয় একটু বেশি হয়ে গেছে, কিন্তু রিসেন্ট পাস্টে যদি যাও, তাই না? তো এরকম ভাবে দেওয়ার ফলে কি হচ্ছে, তোমার মনে হচ্ছে কি যে না এগুলোকে আমাকে কি করতে হবে, খেতে হবে, এই ড্রেসটা আমাকে পরতে হবে, তাই না? এরকম। এই জিনিসগুলোকে আমরা কি বলছি? এই জিনিসগুলোকে বলা হচ্ছে কি যে কনজিউমার কালচার, অর্থাৎ তোমাকে কনজিউম করতে প্রলুব্ধ করে এই জিনিসগুলো। অর্থাৎ তোমার তখন মনে হবে কি না আমি এই কোমল পানীয়টা খাই, এই ড্রেসটা পরি, না এইভাবে কথা বলি, এরকম ভাবে চলাফেরা করি, এরকম তোমার মনে হবে। তখন তুমি সবসময় কি করবা, ভোগের মত্ত থাকবা, অর্থাৎ ভোগ করার যে টেন্ডেন্সি আমাদের দেখবা গ্রামাঞ্চলের মানুষের কিন্তু মানে যারা সচরাচর সাধারণ লাইফ লিড করে তাদের ভিতরে কিন্তু এই কনজিউম করার টেন্ডেন্সিটা কম, তাই না? মনে করো গ্রামের কালচারটা কেমন, খাওয়া দাওয়া, পোশাক আশাকে, সেটা কিরকম? গ্রামের মানুষজন পোশাক আশাক কিনে কখন? কোনো উৎসবের, মানে সচরাচর আর কি, আগে যা হতো আর কি, মনে করো পূজা আসছে একটা নতুন ড্রেস কিনতে হবে, বা ঈদ আসছে একটা নতুন ড্রেস কিনতে হবে, এরকম ছিল না? এরকম ছিল কিন্তু। তারপরে মনে করো যে খাবার দাবার কি ছিল, সকালে ভাত, দুপুরে ভাত, রাত্রে ভাত, মাঝখানে একটু এটা খাওয়া দাওয়া, তাই না? এরকম ছিল না? হ্যাঁ, এখন এটা আমাদের শহরের কালচারটা কেমন দেখো। এখন কিন্তু ড্রেস কেনা বা খাবার দাবারে কোনো, এখন কিন্তু ওই আগের সেই ট্র্যাডিশন নেই। এখন ট্র্যাডিশনটা কেমন, আমার এখন ভালো লাগছে একটা ড্রেস, আমি দোকানে দেখছি, নাইলে অনলাইনে দেখলাম, নাইলে কোথাও দেখলাম, টেলিভিশনে দেখলাম, পরের দিন আমি মার্কেটে চলে গেলাম, তাই না? নাহলে আমি ফোন দিলাম, না অনলাইনে অর্ডার করলাম, তাই না? আর এখন আমরা 3 বেলা ভাত খাই না, 3 বেলা ভাত খাই না, কিন্তু এখন কি হয়, এখন আমাদের স্ন্যাক্স টাইম আছে, এখন আমাদের ব্রেকফাস্ট আছে, আমাদের উমুক আছে, তুমুক আছে, আমাদের ডিনার আছে। এখন আবার আমাদের কালচারে আরেকটা ঢুকছে কি, ডিনার পার্টি। বুঝছো? বলো তো এগুলো কি? এই যে তোমাকে, হ্যাঁ, কর্পোরেট ডিনার। এই যে দেখো আমাদের কালচার দেখো, তোমাদের এখন আমাদের স্টুডেন্ট লাইফের কথা চিন্তা করো, তোমাদের এখন আবার কর্পোরেট ডিনার চলে আসছে। এখন বলো এটা কি? গালা পার্টি। গালা পার্টি না, তোমাদের কথা চিন্তা করো। এখন আবার কি হয়ে গেছে, এখন কর্পোরেট ডিনার। এই যে কিছুদিন আগে, 3-4 বছর 5 বছর আগেও এটা ছিল না, একটা নির্দিষ্ট শ্রেণীর ভিতরে এটা সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন এটা হয়ে গেছে, মানে স্প্রেড হয়ে গেছে, ডিফিউজ হয়ে গেছে, এটা সবার কাছে ছড়িয়ে গেছে। এখন কিভাবে কি হয় বলো তো, এখন আমাদের ইউনিভার্সিটিতে সব ডিপার্টমেন্ট এখন আবার কি করে, এই কর্পোরেট ডিনারের আয়োজন করে। কর্পোরেট ডিনারটা কনসেপ্টটা কাদের বলো তো? এটা তো বিবিএ এর, মানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন একটা কনসেপ্ট ওদের, তাই না? তো এই কনসেপ্টটা এখন এই সবার ভিতরে, এটাকে বলা হয় কালচারাল ডিফিউশন। সবার কাছে ছড়িয়ে যাওয়া। তো এই যে এরকম ভাবে হচ্ছে। তো দেখো তোমাকে কি করছে, কনজিউম করার দিকে ঠেলে দিচ্ছে।
এখন আমরা বলি কি, এখন আমাদের ভোগবাদের সংস্কৃতি, এখন যে বেশি ভোগ করবে সেই বেশি স্যাটিসফাইড আমরা মনে করি, আমরা যত বেশি খাবো তত বেশি। হ্যাঁ, আমাদের একসময় কনসেপ্ট ছিল কি, ভোগে সুখ নয় ত্যাগেই প্রকৃত সুখ, তাই না? মানে মানুষকে তুমি সাহায্য করো, হেল্প করো, মুখ তুমুখ, আর নিজে খেয়ে পেয়ে পরে বেঁচে থাকার ভিতরে কোনো সুখ নেই। কিন্তু এখনকার কনসেপ্টটা কি বলতো? একে যত সুখ ভোগ- নাই ভোগে সুখ। হ্যাঁ, ভোগে সুখ। এখন যত বেশি ভোগ কনসেপ্ট করবা- হচ্ছে নিজে বাঁচলে পাবেন না। হ্যাঁ, নিজে বাঁচলে পাবেন না। মানে এখন তুমি যত বেশি ভোগ করবা তত বেশি তুমি স্যাটিসফাইড। তো এইগুলো আমাদের কি করছে, ভোগবাদী সংস্কৃতির দিকে ঠেলে দিচ্ছে। অর্থাৎ পুঁজিবাদ, আমরা যে ক্যাপিটালিজম বলি, এই ক্যাপিটালিজমকে আরো বেশি ওই যে গুলো অ্যান্ড কি জানি লাভলি, ওই পুঁজিবাদকে আরো বেশি উপরে উঠাচ্ছে কে, আরো বেশি উজ্জ্বল করে দিচ্ছে কারা, এই যে ভোগবাদের সংস্কৃতি। তবে ইকোনমিক্সের একটা সূত্র আছে, তুমি যত বেশি ভোগ করবা তোমার ইকোনমি যত বেশি সচল থাকবে, তাই না? আমরা যে কি বলি, আমরা আমাদের একটা থিওরি আছে ফাংশনালিজমের থিওরি, তাই না? ফাংশনালিজমের থিওরি কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। কিভাবে? তুমি যত বেশি ভোগ করবা তত বেশি তোমার অর্থনীতি কিভাবে সচল হবে। মনে করো তুমি ফাস্টফুড বেশি খাও বা পোশাক আশাক বেশি পরো, তাহলে কি হবে, এই পোশাক আশাক তৈরি করার সাথে কিছু শ্রমিক জড়িত হবে, বেচা কেনার জন্য কিছু শ্রমিক জড়িত হবে, তাই না? তাহলে তাদের কি হবে, তাদের আর্থিক অবস্থাটা উন্নতি হবে, তারাও কি করবে, ভালোভাবে চলতে পারবে। তুমি ফাস্টফুড খাও, ফাস্টফুড একজন তৈরি করবে, সেটা একজন বিক্রি করবে, একজন ব্যবসা করবে, তাই না? তাহলে এর পিছনে অনেক মানুষ জড়িত হবে, তার মানে একটা ফাংশন আছে, এটা সমাজ একটা ফাংশন করে, তাই না? তো এরকম ভাবে দেখো সবকিছুর একটা মানে যত বেশি ভোগ করবা তত বেশি ইকোনমিটা কি হবে, সচল হবে, তাই না? যেমন ওয়েস্টার্ন কান্ট্রিতে কি, ওরা প্রচুর ভোগ করে, তাই না? ওরা ভোগবাদী সমাজ, ওরা যেমন ভোগ করে তেমন ইনকাম করে। কারণ কি, তোমাকে ভোগ করতে গেলে, খেতে গেলে, পড়তে গেলে তোমার টাকা লাগবে। তাহলে টাকা লাগলে কি করতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে। এই জন্য ওদের ভিতরে দয়া মায়া এখন কম, ওরা সবসময় কাজ করে, সবসময় খাওয়া দাওয়া করে। আর আমাদের দেশে কি, আমরা একটু আমাদের ভোগবাদী সংস্কৃতি, ভোগের সংস্কৃতিটা কম। গ্রাম অঞ্চলে দেখো 3 বেলা ভাত খেতে পারলে মানুষ খুশি, বছরে একটা করে নতুন কাপড় কিনতে পারলেই অনেকেই খুশি থাকে, তাই না? আছে না এরকম? তো আমাদের ভোগ করার টেন্ডেন্সিটা কম একসময় ছিল। তো কম থাকার কারণে কি, আমরা কাজও করছি কম। আমাদের 3 বেলা ভাতের সংস্থান হয়ে গেলে, 3 বেলা খাওয়ার জুটে গেলে আমরা আর কি করি না, আমরা আর পরিশ্রম করতে চাই না, তাই না? গ্রামে অনেক মানুষ আছেন এরকম। যদি আমার জি, মনে স্যার। করো আমাদের এক বছরের ধান যদি আমার চাষ করা হয়ে যায়, তাহলে আমি ইটস ওকে, আমার আর লাগবে না, আমার বলে না, আমি এতেই খুশি। আমার এক সময় গ্রামাঞ্চলে দেখবা ধানের গোলা ছিল, মানে এরকম গোল করে ধান রাখার ছিল, আছে না অনেক এলাকায় এখনো? জি স্যার। আছে না? জি স্যার আছে। তো এখানে কি করে, 1 বছর চাষ করে আগামী বছরের জন্য ওই ধানটা ওখানে জমা করে রাখে, ওখান থেকে বের করে ধানটা ভানে মেশিনে দিয়ে আবার চাল হয়, ওইটা দিয়ে সে সারা বছর চলে, তাই না? এরকম না? এখন যার মনে করো যে একটু 3 বেলা খাওয়ার সাথে সাথে তার একটু ভালো কাপড় চোপড় দরকার, তার একটু ভালো দরকার, সে আবার কি করবে, তাহলে তার আরো বেশি সঞ্চয় করতে হবে। সঞ্চয় করতে গেলে কি করতে হবে, তার আরো বেশি পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে। হ্যাঁ, আয় করতে হবে, ইনকাম করতে হবে। তো এখন দেখো, এখন এসে একসময় এরকম ছিল, নিশ্চল ছিল আমাদের সমাজ। এই জন্য দেখো ওয়েস্টার্ন কান্ট্রিতে ক্যাপিটালিজম ডেভেলপ করছে, কিন্তু আমাদের দেশে ডেভেলপ করে নাই। অর্থাৎ ভারতীয় উপমহাদেশে বা এশিয়াতে আমাদের কি হয় নাই, আমাদের কিন্তু ক্যাপিটালিজম ডেভেলপ করেনি। এটা কিন্তু একটা ডিবেট আছে কার্ল মার্কসের, যে কার্ল মার্কস বলছে কি, ওখানে বলছে কি ক্যাপিটালিজমের কথা বলছে না ওয়েস্টার্নে, যখন তোমার ক্যাপিটাল মোড অফ প্রোডাকশন, তাই না, ইন্ডাস্ট্রিয়াল মোড অফ প্রোডাকশন বলছে, বা মানে ইন্ডাস্ট্রি যখন ডেভেলপ করলো, তখন এশিয়াতে কেন ডেভেলপ করে নাই? তো সেখানে একটা কথা বলছিল যে এটাকে বলা হয় এশিয়াটিক মোড অফ প্রোডাকশন, তাই না? অর্থাৎ এশিয়া একটা ভিন্ন ধরনের সংস্কৃতি। এখানে কি ছিল, এখানে ধর্মের একটা প্রভাব ছিল, এখানে মানুষের ভিতরে ভোগবাদটা ওইভাবে ডেভেলপ করে নাই। কিসের কারণে? ধর্মের কারণে, তাই না? ধর্ম মানুষকে কি করে বলতো? ধর্মের একটা কনসেপ্ট আছে আমাদের দেশে, যে যত বেশি ভোগ কম করা যায় তত বেশি ভালো। তুমি যত বেশি অন্যকে দান করবে, তুমি যত বেশি কম খাওয়া দাওয়া করো, কম পড়ো, চাকচিক্য কম করো, তাহলে তুমি পরকালে কি করতে পারবা, অনেক বেশি ভোগ করতে পারবা। এই যে কনসেপ্ট, এই কারণে কিন্তু আমাদের দেশে কি হয়নি, আমাদের দেশে কিন্তু এই যে ক্যাপিটালিজম বা ভোগবাদের সংস্কৃতি খুব বেশি আগে কি করেনি, সেটা ডেভেলপ করেনি। হ্যাঁ, আমরা নিশ্চল ছিলাম, আমরা এই খেয়ে পরে বেঁচে যাচ্ছি, আল্লাহ খাওয়াচ্ছে, ভগবান খাওয়াচ্ছে, অমুক তমুক এরকম বলতাম, তাই না? এটা কিন্তু মানুষের কনসেপ্ট, এখনো কিন্তু মানুষের ভিতরে এরকম আছে, অনেকের ভিতরে। তবে এই যে মিডিয়াগুলো আসার ফলে, আগে তো মিডিয়াগুলো ছিল না, ওপেন ছিল না এরকম, তো এখন আসার কারণে তোমাকে কি শেখাচ্ছে,
তুমি এই কি করো, এই ব্র্যান্ডের জিনিস পরো, তুমি এইটা পরো, ওইটা পরো, এইটা খাও, এই অনুষ্ঠান করো, বার্থডে পার্টি করো। এরকম ভাবে আমরা শিখে গেছি না অনেক কিছু। এখন আমরা যে অনেক কিছু শিখে গেছি, এই যে যেমন দেখো তোমরা কি করো, তোমাদের 4 বছর যখন শেষ হবে তখন তোমরা কি পালন করবা? রেক ডে। র্যাক ডে। এই যে র্যাক ডে, তো এখন র্যাক ডে কোথাও ছিল আগে? তোমরা স্কুল কলেজে র্যাক ডে পালন করছো? আমরা পালন করতাম কি বিদায় অনুষ্ঠান, তাই না? আমরা আগে এটাকে কি বলতাম? বিদায় অনুষ্ঠান। ফেয়ারওয়েল ছিল। হ্যাঁ, ফেয়ারওয়েল ছিল। মানে বাংলা যারা একটু মনে করো যে একটু ক্যাটাগরি কম, তারা বলতাম বিদায় অনুষ্ঠান। যারা একটু অর্থনৈতিকভাবে একটু সচ্ছল, তারা একটু বলতো ফেয়ারওয়েল, তাই না? আর এখন যারা আরো ডেভেলপ হয়ে গেছে, তারা এখন সেটাকে কি বলছে? রেক ডে। র্যাক ডে। তার মানে অর্থনৈতিক অবস্থা উন্নত হওয়ার সাথে সাথে ক্লাসিফিকেশনটা মানে জাতে ওঠা বলে আর কি। যখন শ্রেণী উত্তরণ ঘটে মানুষের, শ্রেণী উত্তরণ ঘটে কিভাবে? যখন অর্থনৈতিক অবস্থা ডেভেলপ হয় তখন মানুষের শ্রেণী উত্তরণ ঘটে, তখন ভাষার পরিবর্তন হয়, তখন কথা বলার ধরনের পরিবর্তন হয়, তখন ড্রেস আপে পরিবর্তন হয়, তখন চলাফেরায় পরিবর্তন হয়, তখন হাঁটা চলায় পরিবর্তন হয়, হয় না মানুষের এরকম? জি স্যার। এরকম হয় কিন্তু, তাই না? তো এই মিডিয়া এসে তোমাকে কি করছে, ভোগের সংস্কৃতির দিকে ঠেলে দিচ্ছে, মানে ভোগবাদে। এখন দেখো, এখন আর কিন্তু গ্রামের মানুষের ওই কনসেপ্ট নেই যে না 3 বেলা ভাতকে কোনোরকম খেয়ে পরে বেঁচে যায়, এরকম না কিন্তু। এখন কি, এখন আমার কি করতে হবে, এখন ঘরে ফ্রিজ লাগবে, এখন রাইস কুকার লাগবে, এখন আমার এই পিঠা বানাইতে হবে, এখন আমার কেক তৈরি করতে হবে, সকালে নাস্তা করতে হবে, আমার ঘরে এই জিনিসটা লাগবে, আমার ঝাড়বাতি লাগবে, আমার এই ড্রেসটা না হলে চলবে না। গ্রামে কিন্তু ছড়িয়ে গেছে এগুলা, গ্রামাঞ্চলেও কিন্তু এরকম হচ্ছে, ভোগবাদের সংস্কৃতি তৈরি হচ্ছে। এখন মানুষ কি করে, এখন টাকা পয়সা সেভ করে, এখন বিভিন্ন ভাবে মানে কোন একটা পেশার উপরে কিন্তু মানুষ এখন নির্ভরশীল না। এখন মেয়েরাও কি করে, কেউ মনে করো ওই যে সেলাইয়ের কাজ করে, কেউ অমুক করে, কেউ ফার্ম দিচ্ছে, কেউ এরকম, কেউ অনলাইনের ব্যবসা করছে, এরকম আছে না আমাদের এখন শহরে? কি হয়, এখন তোমাদের ভিতরে অনেকেই আছে পড়ালেখার পাশাপাশি অনলাইন শপ খুলে বসে আছে, অনলাইনের দোকানদার, তাই না? আছে না এরকম? আগে দোকানদারের কনসেপ্ট কি ছিল? একটা দোকান থাকবে, সেখানে বসে থাকতে হবে, মানুষজন আসবে, জিনিসপত্র দেব। মিডিয়া এসে কি করলো, বা টেকনোলজি এসে ডেভেলপ হওয়ার সাথে সাথে কি হলো, এই কনসেপ্ট গুলো শেষ হয়ে গেল, তাই না? তোমার কাছে এখন চাকচিক্য মনে হচ্ছে কি, আমি এখন আর মার্কেটে যাচ্ছি না, না, এখন আমি শুধু এরকম স্ক্রোল করে করে দেখতেছি, এটা ভালো লাগছে, হ্যাঁ এটা গ্যাট করে একটু মেরে দিলাম, তোমার বাসায় এসে পৌঁছে গেল, তাই না? তো এই যে ভোগবাদ, দেখো তোমার বাসায় আসছে, তুমি কি করছো, একটা জিনিসের দাম 50 টাকা বা 500 টাকা, তোমার বাসায় এসে দিয়ে গেলে তাকে কত দিতে হবে? বলো, কথা শুনতে পাচ্ছ না? অনলাইন সার্ভিস চার্জ দিতে হয় 500 টাকার একটা জিনিস। হ্যাঁ, মনে হচ্ছে কি যে না, আমি বাসায় বসে বসে এই জিনিসটা পাচ্ছি, তোমার মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে, আমার তো কষ্ট করা লাগে না, 50 টাকা দিলাম, ওকে, ইটস ওকে, তাই না? তো দেখো তাহলে কি হচ্ছে, ভোগের সংস্কৃতি বাড়ছে। তুমি খাওয়ার দরকার, এখন অর্ডার করছো, তোমার বাসায় এসে দিয়ে গেছে ফুড পান্ডা, তাই না? এরকম ভাবে এই কনজিউমার কালচারের দিকে ঠেলে দিচ্ছে। আর কালচার গুলো কমার্শিয়াল হয়ে গেছে, কালচার গুলো সবই এখন কমার্শিয়াল। আমাদের দেশের বিভিন্ন ধরনের কালচার ছিল, সেই কালচার গুলোর কমার্শিয়ালাইজেশন হচ্ছে অনেকভাবেই, অর্থাৎ সেগুলো এখন পণ্যে পরিণত হয়ে গেছে। যেমন এখন দেখো কালচার কি হয়ে গেছে, আগে এক সময় আমাদের বিয়ে শাদীর অনুষ্ঠান হলে কি হতো, ঘর বাড়িতে মানুষজন দাওয়াত করে, সেখানে প্যান্ডেল ট্যান্ডেল করে, এগুলো এখন আছে, কিন্তু দেখো গ্রাম অঞ্চলে আছে এখনো। শহর অঞ্চলে কি হয়, শহর অঞ্চলে কিন্তু বিয়ে শাদী হলে কি হয়, আমরা কোথায় যাই, আমরা যাই সেন্টারে, সেখানে কি সবকিছু কমার্শিয়াল। আগে আমাদের বিয়ে শাদী গ্রাম অঞ্চলে, এখনো যখন বিয়ে শাদী হয় তখন কি হয়, গ্রামের মানুষজন আত্মীয় স্বজন মিলে সেখানে তোমাকে পাতে একটু মাংস তুলে দিল, একটু কথা বললো, ই করলো, তা করলো, এরকম হতো না আগে? এখন কি হয়, এখন ক্যাটারিং সার্ভিসের লোক আছে, তুমি যে বসবা, তোমাকে দাওয়াত দিছি একজন, যে তুমি চেয়ারে বসছো, ওরা এসে খাওয়া দাওয়া করে তুমি চলে আসছো, কোনো ধরনের ইন্টারাকশনের কোনো বালাই নেই, আছে না এরকম? মানে আমি যে একজন বিয়েতে গেছি, তাই না, কত ধরনের কথাবার্তা হওয়ার কথা, কিন্তু না, সেখানে কি হচ্ছে, এইখানে হচ্ছে কি কমার্শিয়ালাইজেশনটা কেমন, দেখো বর আর বউকে বসাই দিয়েছে স্টেজে, দিয়ে এখানে ক্যামেরা দিয়ে ঘ্যাট ঘ্যাট করে খানিক ছবি তুলে, তারপরে কি করলো, এই অনুষ্ঠান শেষ।
খাওয়া দাওয়া হইলো, শেষ, তাই না? এখন যার বিয়েতে গেলাম, এই গতদিন আমি একটা বিয়েতে গেছিলাম দাওয়াতে। তো বিয়েতে গেছি, তো বিয়েতে যাওয়ার পরে যাদের বিয়ে হচ্ছে তাদের সাথে তো একটু কথাবার্তা বলা দরকার, কিছু মানে কুশলাদিও তো বিনিময় করা দরকার, তাই না? তো কুশলাদি তুমি বিনিময় করবা কখন? তারা যে হেলে দুলে এখানে বসে ছবি তুলতেছে, ওখানে দাঁড়ায় ছবি তুলতেছে, 3-4 জন ক্যামেরাম্যান, 10টা লাইট, মানে মানে তোমার কোনো সুযোগই নেই। তাহলে এই সমস্ত এইটাকে কি বলে? এখন দেখো, এখন বিয়ে করতে গেলে তোমার 40,000-50,000 টাকা লাগে বা 10-15,000 টাকা লাগে ক্যামেরা খরচ, বুঝো? মানে তোমার ছবি তুলতেই হবে 15-20 হাজার টাকা। তো এই যে ভোগবাদের সংস্কৃতি, এগুলো কারা শেখাচ্ছে? এখন তুমি কোন একটা অনুষ্ঠানে গেছো, তুমি দেখে আসছো শহরে এরকম চলে, তাহলে তোমার কিন্তু তোমার বিয়ে শাদীও কিন্তু এভাবে করতে হবে, এভাবে তোমার অনুষ্ঠান করতে হবে। তাহলে এগুলো সবই ভোগবাদের সংস্কৃতি আমাদেরকে শেখাচ্ছে, তাই না? এই যে ভোগবাদের যে সংস্কৃতিগুলো শেখাচ্ছে, এই ভোগবাদের সংস্কৃতির মাধ্যমেই আমাদের কি হচ্ছে? কালচারাল ইম্পেরিয়ালিজম হচ্ছে না? হ্যাঁ। তো এইভাবে কি হয়, এই মাইন্ড সেটিং যে ইন্ডাস্ট্রিটা আছে, তোমার মাইন্ডকে সেট আপ করে কমার্শিয়াল কালচারকে তোমার সামনে ইন্ট্রোডিউস করে, কমার্শিয়ালি ইন্ট্রোডিউস করে তোমার কোথায় ঢুকাই দিচ্ছে? কনজিউমার কালচারের ভিতরে। তুমি এখন একটা ভোক্তা, তোমার এখন পরিচয় কি? বাজারে তোমার পরিচয় হলো ভোক্তা, হ্যাঁ, তাই না? আমরা আমরা এরপরে যখন আরেকটা আমাদের কনসেপ্ট আছে, সেই কনসেপ্টের ভিতরে আমরা যখন যাব, তখন দেখবা এখন মার্কেটে গেলে সবাই স্যার আর ম্যাডাম। তোমরা যখন শোরুম গুলোতে যাও, তখন তোমাদের পরিচয় কি? স্যার ম্যাম। তোমাদেরকে কিভাবে ট্রিট করে বলো তো, যারা সেলসম্যান গুলো থাকে? কোম্পানির বস। হ্যাঁ, এই যে দেখো, এটা কিন্তু বোঝার আছে, এই যে এই একটা কনসেপ্ট বা এই যে একটা প্র্যাকটিস, এগুলো সবই কমার্শিয়ালাইজেশন, এগুলো সব কমার্শিয়াল কালচার, তাই না? তোমাকে যখন একটু স্যার একটু ম্যাম বলে, আমাদের ভালো লাগে না? জি স্যার, বলো তো। একটু তো খুশি খুশি লাগে। হ্যাঁ, খুশি খুশি লাগে, এবং আমরা সেখানে যাই। এখন আমরা আর নেক্সট টাইম আবার যাব সেখানে। কিন্তু তুমি যদি মনে করো যে আমাদের গুলিস্তানে যাও, বঙ্গবাজার যাও, তাহলে তোমার কি হবে? মামা ডাকে মামা। গুলিস্তান গুলিস্তান বঙ্গবাজারে কেউ যায় খুব বেশি, বলো? যাদের টাকা পয়সা আছে, মানে যারা যারা স্যার ম্যাডাম শুনতে অভ্যস্ত, তারা গুলিস্তানে যাবে? না স্যার। তারা বঙ্গবাজার যাবে না, কিন্তু যাবে না। তারা কি করবে? তারা ওই যে ব্র্যান্ডের দোকানগুলোতে যাবে, যে ওখানে স্যার ম্যাডাম ডাকবে, সুন্দর করে ঝোলানো আছে, এটার দাম 5,000, এটার দাম 3,000, তুমি দেখবা, ক্যাশ দিবা, চলে আসবা, তোমার খুব মানে স্যাটিসফ্যাকশন না, জিনিসটা খুবই ভালো এবং কোয়ালিটি সম্পন্ন। আমরা বলি না এরকম? এরকম বলি কিন্তু, হ্যাঁ। আর গুলিস্তানে গেলে, ওই বঙ্গবাজারে গেলে তুমি বলবা এগুলো আমাদের ক্লাসের সাথে যায় না, মানে এগুলা ওখানে চলে না আর কি, মানে আমার যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসের জিনিস ওখানে পাওয়া যায় না, এরকম আমরা বলি, হ্যাঁ। তো তোমাকে এই এই ক্লাসিফিকেশন, তোমার যে স্ট্রাটিফিকেশন, আমরা সোশ্যাল স্ট্রাটিফিকেশন পড়ছি না, এই সবগুলো দেখো, এগুলো সবই কনজিউমার বা এই কমার্শিয়াল কালচার বা এইগুলোর সাথে জড়িত। তো এই সমস্ত জিনিস করার মাধ্যমে কি হচ্ছে, এখন দেখো আমাদের খাওয়া দাওয়া, ড্রেস প্যাটার্ন, এভরিথিং সবকিছু কিভাবে ওয়েস্টার্নাইজড হয়ে যাচ্ছে, ওয়েস্টার্ন কালচার এর সাথে মিশে যাচ্ছে। কেন? এই যে গ্লোবালাইজেশনের পেছে পড়ে আমরা কি করছি, আমরা সেই জিনিসগুলোকে বিভিন্ন ভাবে অবজার্ভ করি, সেটা টেলিভিশনের মাধ্যমে হোক, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে হোক, বা অন্যান্য যে কোনো মাধ্যমে হোক, অনলাইনে হোক, তাই না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, আমরা বা অ্যাডভার্টাইজের মাধ্যমেই হোক, আমরা কিন্তু সেই জিনিসগুলোকে দেখি এবং আমাদেরকে সেগুলোকে কি করে, প্রলুব্ধ করে কনজিউম করার জন্য, এবং সেগুলোকে আমরা কনজিউম করি। এইভাবে কি হচ্ছে, এই কালচারের গ্লোবালাইজেশন হচ্ছে, এবং সেটার ইম্পেরিয়ালিজম, যেটাকে আমরা বলছি নব্য আধিপত্যবাদ বা উপনিবেশবাদ, সেটা হচ্ছে কিভাবে, এই কালচারের মাধ্যমে, এবং কালচারগুলো আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে। আমরা কোনো কালচার কি করছি, আমরা আমাদের কালচারগুলোকে অন্য কালচারের সাথে মিশিয়ে ফেলছি, আবার নতুন কালচার গ্রহণ করছি, হ্যাঁ। এই এই সমস্ত কনসেপ্টের ভিতরে একটা আছে, দেখবা, কালচারাল হাইব্রিডাইজেশন, হাইব্রিড যে জিনিসগুলোকে আমরা বলি, তাই না, হাইব্রিড, হ্যাঁ। তারপরে হচ্ছে কি কালচারাল হোমোজিনাইজেশন, এরকম। তো
এই কনসেপ্ট গুলো এইগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তোমাদের আজকে আর ক্লাস আছে? জি স্যার। কখন? স্যার আশিক স্যার 11:30 ও আচ্ছা আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। হ্যাঁ, জি স্যার। ওকে, তোমরা সবাই ভালো থাকবে। স্যার আসসালামু